চতুর্দিকে নিজের হার দেখে এবং চতুর্দিকে ইরানের জয় দেখে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাগের মাথায় ইরানের পরমাণু বোমা মেরে পুরো ইরানকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। আর এটা একটি নতুন দাবি যা বর্তমানে সামনে এসেছে এবং এই দাবিটি অত্যন্ত বিস্ময়কর একটি দাবি। বলা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা করতে যাচ্ছিলেন, তার নিজের সামরিক নেতৃত্বই তাকে থামিয়ে দিয়েছে। তার সামরিক নেতৃত্ব যদি তাকে ওই জায়গায় না থামিয়ে দিতেন তাহলে হয়তো তিনি পরমাণু বোমার বোতাম টেপে দিতেন। দর্শক, ট্রাম্পের উপরে এলিগেশনটি এসছে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক একজন বিশ্লেষক ল্যারি জনসনের পক্ষ থেকে। ল্যারি জনসন একটি পডকাস্টে দাবি করেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন অবস্থায় নিউক্লিয়ার বোমার কোড চেয়েছিলেন। শুধু কোডই চাননি, তিনি সরাসরি ইরানের নিউক্লিয়ার বোমা ইউজ করতে চেয়েছিলেন। ল্যারি জনসনের মতে হোয়াইট হাউস একটি জরুরি বৈঠক চলাকালীন অবস্থায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে এবং ট্রাম্প এতটাই রাগান্বিত হয়ে যায়, বিষয়টি ইরানে পারমাণবিক বোমা নিক্ষেপ করা পর্যন্ত পৌঁছে যায়। আর তখন ট্রাম্পের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো এখানে এসে এই বিষয়টার উপর হস্তক্ষেপ করেন আমেরিকান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন। আর ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করেও জেনারেল ড্যান কেনের উপরে যেতে পারেননি, কেননা জেনারেল ড্যান কেন আমেরিকান সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা, যার কারণে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্যান কেনের উপরে আর কথা বলতে পারেননি। ল্যারি জনসনের দাবি প্রকাশ্যে ড্যান কেন ট্রাম্পের বিরোধিতা করেন এবং স্পষ্টভাবে ট্রাম্পের সামনে দাঁড়িয়ে বলে দেন যে আমি এটি হতে দেব না, অর্থাৎ তিনি সরাসরি না বলে দেন। ল্যারি জনসনের ভাষায় তিনি বলেন যে এটি ছিল একটি বড় ধরনের সংঘাত, অর্থাৎ হোয়াইট হাউসের ভিতরে গুরুতর কথা কাটাকাটি হয়েছে ট্রাম্প এবং তার আর্মির মাঝখানে। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝা জরুরি, সেটা হলো মার্কিন কমান্ড চেইনে টেকনিক্যাল কোনো ব্যক্তি প্রেসিডেন্টের নিউক্লিয়ার কমান্ড অমান্য করতে পারে না। অর্থাৎ এই যে দাবি আসছে ল্যারি জনসনের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে, এই দাবিটা যতটা নাটকীয় ততটা আবার বিতর্কিত হতে পারে। সিএনএন এর মাধ্যমে যে রিপোর্টটি এসেছে সেই রিপোর্টে বলা হয় 18 এপ্রিল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল ড্যান কেন এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট একসাথে হোয়াইট হাউসে পৌঁছেছিলেন। এরপর যখন জেনারেল ড্যান কেন হোয়াইট হাউস থেকে বের হয়ে যান তখন তাকে খুব রাগান্বিত অবস্থায় দেখা যায়। এখান থেকে সিএনএন রিপোর্ট করতেছে জেনারেল ড্যান কেনের সাথে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে মারাত্মক মতবিরোধ দেখা দিয়েছে এবং মনোমালিন্য দেখা দিয়েছে, যার কারণে জেনারেল ড্যান কেন অত্যন্ত রাগান্বিত অবস্থায় হোয়াইট হাউস থেকে বের হয়ে যাচ্ছিলেন। আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা ওয়াশিংটন পোস্টও একই ইঙ্গিত দিচ্ছে। ওয়াশিংটন পোস্ট জানায় ট্রাম্পের যে জনসম্মুখে বক্তব্য সেটা হচ্ছে তিনি যদি ইরানের বিরুদ্ধে তার যে অ্যাকশন নেওয়ার ইচ্ছা সেটা যদি তিনি নেন তাহলে তিনি সহজভাবে জয় অর্জন করতে পারেন। কিন্তু সমস্যাটা এখানেই লেগে যায়, তার যে সামরিক উপদেষ্টারা তার সাথে এই ব্যাপারে সম্পূর্ণ বিরোধ প্রকাশ করতেছে। আর এই উত্তেজনা ট্রাম্পের মাঝখানে এবং তার সামরিক উপদেষ্টাদের মাঝখানে শুধু এখানেই শেষ না। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক আমেরিকায় ইরানে যে পাইলট উদ্ধার অভিযান পরিচালনা করে সেই উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের সিচুয়েশন রুম থেকেও বাহিরে রাখা হয়েছিল। তার সামরিক নেতৃবৃন্দ তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে স্যার, আমরা আপনাকে কন্টিনিউ আপডেট দিতে থাকবো, কিন্তু যদি আমরা আপনাকে সক্রিয় সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করি তাহলে আপনি কখন কি বলে বসবেন এবং কখন কি সিদ্ধান্ত নিয়ে বসবেন তার কোনো নিশ্চয়তা নেই। আর এতে করে আমাদের অপারেশনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, অপারেশন ফেলও হতে পারে। এই জন্য আপনি বাইরে থাকেন, আমরা কন্টিনিউ আপনাকে আপডেট দিতে থাকবো। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় যে ট্রাম্প এই মিটিং এর পূর্বে তার উপদেষ্টাদের উপরে কয়েক ঘন্টা ধরে চিল্লাচিল্লি করেছিলেন। সামরিক কর্তৃপক্ষ কেন ডোনাল্ড ট্রাম্পকে সিচুয়েশন রুমে ঢুকতে দেয়নি? কারণ কর্মকর্তাদের এটা মনে হয়েছিল ট্রাম্পের উপস্থিতি সিচুয়েশন রুমে সহায়ক না হয়ে বরং আতঙ্ক সৃষ্টি করবে। এখন পরিস্থিতি কি দাঁড়ালো? পরিস্থিতি দাঁড়ালো এই, এক পক্ষ হচ্ছে কমান্ডার ইন চিফ অর্থাৎ প্রেসিডেন্ট, আর অন্য পক্ষ হচ্ছে তার সামরিক উপদেষ্টা বা জেনারেলরা। এই উভয় পক্ষের মধ্যে বিশ্বাসের বড় একটা ঘাটতি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কি সত্যিকার অর্থে ইরানে পরমাণু হামলার পরিকল্পনা করছিলেন? এই প্রশ্নের সত্যিকার অর্থে স্পষ্ট উত্তর এখন পর্যন্ত কারো কাছে নেই। তবে বিভিন্ন নিউজ থেকে এবং বিভিন্ন পডকাস্ট থেকে যে তথ্যগুলো আসতেছে সেই তথ্যগুলো থেকে এটাই বোঝা যায় যে ট্রাম্প এবং তার সামরিক উপদেষ্টাদের মধ্যে মারাত্মকভাবে মতবিরোধ দেখা দিয়েছে। আর সবকিছু যদি আপনি ভালোভাবে গুছান তাহলে দেখবেন ট্রাম্প কোনো না কোনো বড় সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, কিন্তু তার উপদেষ্টারা তাকে সেখানে বাধা দিয়েছে, যার কারণে ট্রাম্প এবং তার সামরিক উপদেষ্টাদের মাঝখানে মতবিরোধ এবং মতপার্থক্য দেখা দিয়েছে। আর এটাই হলো এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে স্পর্শকাতর অংশ। কারণ পরমাণু বোমা ব্যবহার করা কোনো চারটিখানি কথা নয়। একটা পরমাণু বোমা ব্যবহারের মাধ্যমে পুরো সিভিলাইজেশনকে ধ্বংস করে দেওয়া যায়। আর অবশ্য ট্রাম্প পুরো ইরানিয়ান সিভিলাইজেশনকে ধ্বংস করে দেওয়ার কথা তার টুইটের মাধ্যমে, তার পোস্টের মাধ্যমে একাধিকবার জানিয়েছেন। এটা আপনি ভালো করে বুঝতে পারেন যে ট্রাম্প এমন সিদ্ধান্ত কেন নিবেন না, কারণ যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই শুধু হার দেখতে পাচ্ছেন। এত হাজার হাজার হামলা তিনি ইরানের মধ্যে করেছেন, তারপরও ইরানকে তিনি কন্ট্রোলের মধ্যে, বাগের মধ্যে আনতে পারতেছেন না, বরং ইরান দিনকে দিন শক্তিশালী হচ্ছে। আমেরিকার প্রতিপক্ষ আছে, বিশেষ করে চায়না, তারাও কন্টিনিউ শক্তিশালী হচ্ছে এবং তার অবস্থা দিন দিন নিচের দিকে যাচ্ছে। আর এই ইরানের সাথে যুদ্ধের কারণে আমেরিকার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে সেটা আপনি বিভিন্ন রিপোর্ট দেখলে বুঝতে পারবেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে বাহিনী অর্থাৎ আমেরিকান সেনাবাহিনী নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ করে ফেলেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অর্থাৎ CSIS নামক একটি গুরুত্বপূর্ণ সংস্থার একটি মারাত্মক রিপোর্ট এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডের সামনে চলে এসেছে। আর এই রিপোর্টে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো অত্যন্ত চমকপ্রদ
এবং হয়রান করে দেওয়ার মতো। রিপোর্টে বলা হয়েছে আমেরিকা যে ইরানের অপারেশন এপিক ফিউরি পরিচালনা করছে, অর্থাৎ চলমান যুদ্ধ, এই চলমান যুদ্ধে আমেরিকা তাদের মজুদ ক্ষেপণাস্ত্রের প্রায় 2/3 শেষ করে ফেলেছে। আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট ব্যাটারি, এই প্যাট্রিয়ট ব্যাটারির প্রায় 50%-এর উপরে মিসাইল শেষ হয়ে গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড, যার এক একটা মিসাইলের মূল্য $3 থেকে $4 মিলিয়ন, তারও প্রায় 50% থেকে 60% পর্যন্ত মিসাইল শেষ হয়ে গেছে। এছাড়াও আমেরিকার প্রিসিশন মিসাইল স্ট্রাইক BRSF এর মজুদও প্রায় 45%-এর উপরে শেষ হয়ে গেছে। এই যে ইরানের সাথে যে আমেরিকা যুদ্ধ করতেছে, এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা তাদের মজুদকৃত 50%-এর উপরে মিসাইল অলরেডি তারা ব্যবহার করে ফেলেছে। আমেরিকা যে ইরানে হামলা করেছে, এটাকে এখন হামলা হিসেবে দেখা হচ্ছে না, এটাকে দেখা হচ্ছে বড় ধরনের অর্থ অপচয়কারী অপারেশন হিসেবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই মিসাইলগুলো কেন আমেরিকার জন্য এতটা গুরুত্বপূর্ণ? এর কারণ হলো, এই মিসাইলগুলো শুধু ইরানে ব্যবহার করার জন্যই গুরুত্বপূর্ণ না, আমেরিকার ভবিষ্যৎ যে যুদ্ধগুলো আছে সেগুলোর জন্য এই মিসাইলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে তাইওয়ানকে নিয়ে চীনের সাথে আমেরিকার সাথে যে কোনো মুহূর্তে সংঘাত লেগে যেতে পারে। CSIS এর রিপোর্টে বলা হয়েছে যে ইরান যুদ্ধের পূর্বেই একটা বড় সমমনা শক্তির সাথে লড়াই করার জন্য যেই পরিমাণ অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র আমেরিকার থাকার প্রয়োজন, আগে থেকেই ওই পরিমাণ ক্ষেপণাস্ত্র আমেরিকার কাছে ছিল না। ইরানে হামলা করার পরে তা আরো মারাত্মকভাবে ঘাটতি দেখা দিয়েছে, অর্থাৎ তারা আগে থেকেই দুর্বল ছিল, ইরানে হামলা করার পরে আরো মারাত্মক দুর্বল হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমেরিকানদের জন্য যে এই যেই মজুদ ধ্বংস করে ফেলেছে, শেষ হয়ে গেছে, এই মজুদ পুনরায় ফিল আপ করতে কতটুকু সময় লাগে আপনি জানেন? 4 বছর। 4 বছরের উপরে সময় লাগবে যে মজুদ আমেরিকা শেষ করেছে ইরানের মধ্যে, সেই মজুদটি পুনরায় ফিল আপ করতে। অর্থাৎ আজ যদি বড় কোনো সংঘাত শুরু হয় বা ছোট কোনো সংঘাতও শুরু হয়, তাহলে আমেরিকার জন্য একসাথে ছোট যুদ্ধের মধ্যে একাধিক ফ্রন্ট সামলানো অসম্ভব হয়ে যাবে। এই প্রথমবারের মতো আমেরিকান সেনাবাহিনী অত্যন্ত চাপের মধ্যে পড়তে পারে। এখন তাদের হয়তো আক্রমণাত্মক না হয়ে রক্ষণাত্মক অর্থাৎ ডিফেন্সিভ খেলতে হবে মাঠের মধ্যে। যদিও পেন্টাগনের অবস্থা সম্পূর্ণ ভিন্ন, কারণ আমেরিকান সেনাবাহিনী তাদের এই দুর্বলতা কখনো স্বীকার করবে না। পেন্টাগনের মুখপাত্র আমেরিকান অফিসিয়াল মিলিটারি চ্যানেলের দাবি, ইউএস মিলিটারি এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং যে কোনো অপারেশন চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা রয়েছে। তারা যে বার্তাটা দিয়ে থাকে সেটা হলো সবকিছু এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু যে বাস্তবতা চতুর্দিকে যেটা দেখা যাচ্ছে, সেটাই তাদের এই দাবিকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। CSIS এর রিপোর্ট বলছে যে ইরানের বিরুদ্ধে অপারেশন চালিয়ে যাওয়ার মতো রসদ এখন পর্যন্ত আমেরিকার কাছে আছে, কিন্তু বড় কোনো যুদ্ধ যদি সেটা চায়নার সাথে লেগে যায়, তাহলে আমেরিকার যে বর্তমান মজুদ আছে সেটা মোটেও যথেষ্ট নয়। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রতিরক্ষা ঠিকাদারদের সাথে বৈঠক করেছেন এবং এই বৈঠকে তাদেরকে অর্ডার দিয়েছেন যে তোমরা তোমাদের অস্ত্রগুলো 4 গুণ বেশি উৎপাদন করো। অর্থাৎ আমেরিকান করদাতাদের সকল অর্থ এখন অস্ত্র কোম্পানিগুলো হাতে যেতে চলেছে। পাশাপাশি 5 থেকে 7 বছরের দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা করা হচ্ছে, যাতে করে সাপ্লাই চেইন স্থিতিশীল থাকে এবং উৎপাদন দ্রুত বাড়তে থাকে। আপনি জানেন এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ হলো প্রতিরক্ষা ঠিকাদাররা এখন আমেরিকান প্রশাসনকে বিশ্বের যে কোনো জায়গায় যুদ্ধ করতে বাধ্য করতে পারে। ওই পরিমাণ সক্ষমতা এখন প্রতিরক্ষা ঠিকাদারদের হাতে চলে গেছে। দর্শক, আপনার কি মনে হয়, আমেরিকা কি ইরানকে এই যুদ্ধে সম্পূর্ণভাবে আন্ডার এস্টিমেট করেছিল? আর ইরান কি অবমূল্যায়নের ফলাফল, আন্ডার এস্টিমেটের ফলাফল কি আমেরিকান অস্ত্র মজুদের উপর পড়েছে? আমেরিকা কি এখন চীন এবং রাশিয়ার মতো বড় শক্তিদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অক্ষম? ট্রাম্প কি সত্যিকার অর্থে ইরানে পরমাণু হামলা করার পরিকল্পনা করেছিলেন? প্লিজ আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।